হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবিসিএস ইন্সপিরেশন। আমি সৌরভ। আজকে আমি ইন্ডিয়ার পলিটির যে সিরিজটা শুরু করেছিলাম তার 20 নম্বর পার্ট নিয়ে আলোচনা করতে উপস্থিত হয়েছি। আজকে আমি ইমার্জেন্সি প্রভিশন নিয়ে আলোচনা করতে চলেছি। তিনটে ইমার্জেন্সি রয়েছে: ন্যাশনাল ইমার্জেন্সি, যেটা আর্টিকেল 352 আন্ডারে, প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি আর্টিকেল 356 এবং ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি আর্টিকেল 360-তে বর্ণিত রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তার আগে দুটো এমসিকিউ প্র্যাকটিস কোশ্চেন। কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স রিগার্ডিং দ্য সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন: USA rule of law, British single citizenship, Irish directive principle of state policy, French procedure established by law। এদের মধ্যে কারেক্ট কোনগুলো? রুল অফ ল ইউএসএ থেকে নয়, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, এবং সিঙ্গেল সিটিজেনশিপ অবশ্যই ব্রিটিশ, আর ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আইরিশ। কিন্তু প্রসিডিওর এস্টাবলিশ বাই ল এটা জাপানিজ কনস্টিটিউশন থেকে এই ইন্সপিরেশনটা নেওয়া হয়েছে। তাহলে 2 এবং 3 নম্বর স্টেটমেন্টটা ঠিক রয়েছে। অপশান সি হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। এবং যে রুল অফ ল সেটা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, আর প্রসিডিওর এস্টাবলিশ বাই ল যেটা জাপানিজ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। অপশান সি হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। এর পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন। সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে 3টি স্টেটমেন্ট দেওয়া রয়েছে। প্রথম যে স্টেটমেন্টটা, দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ওয়াজ দ্য ফার্স্ট টু বিগিন উইথ এ প্রিএম্বল। সেকেন্ড যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে, দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যামেন্ডেড টুয়াইস। থার্ড নম্বর স্টেটমেন্ট, দ্য প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রিভিলস দ্য নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট। এদের মধ্যে প্রথম যে স্টেটমেন্টটা এটা রং, কারণ প্রস্তাবনা প্রথমবার ব্রিটিশ কনস্টিটিউশন নয় ইউএসের কনস্টিটিউশনে ব্যবহৃত হয়েছিল, এবং এই যে প্রিএম্বলটা, ভারতীয় সংবিধানের প্রিএম্বলটা দুবার নয় মাত্র একবারই সংশোধন হয়েছে 1976 সালে। তাহলে শুধুমাত্র অপশান স্টেটমেন্ট 3 হচ্ছে কারেক্ট, সেটা হচ্ছে সি অপশান। চলো দেখে নেওয়া যাক। সি, যা আমেরিকার কনস্টিটিউশন ওয়াজ দ্য ফার্স্ট টু বিগিন উইথ এ প্রিএম্বল, এবং সেখান থেকে ভারত সহ আরও অনেক কান্ট্রি সেটাকে কপি করেছিল। আর ভারতের সংবিধানের প্রস্তাবনাটা একবার মাত্র অ্যামেন্ডেড হয়েছিল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে, যার মাধ্যমে 3টি নতুন ওয়ার্ড সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই 3টি যুক্ত হয়েছিল। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি আজকের মেন টপিক, অর্থাৎ ইমার্জেন্সি প্রভিশন নিয়ে আলোচনা করতে। এমার্জেন্সি প্রভিশন ভারতের সংবিধানে 18 নম্বর পার্টে রয়েছে, এবং আর্টিকেল 352 থেকে 360-র মধ্যে রয়েছে। 18 নম্বর পার্টে রয়েছে এবং আর্টিকেল 352 থেকে 360-র মধ্যে রয়েছে। ভারতের সংবিধান সাধারণভাবে ফেডারেল স্ট্রাকচার, কিন্তু যখন এমার্জেন্সি প্রভিশন লাগু হয় তখন কোনো রকম ফর্মাল সংশোধন ছাড়াই সেটা একটা ইউনিটারি ওয়ানে পরিণত হয়। যখন ভারতের কোথাও কোনো রাজ্যে বা রাজ্যের কোনো অংশে ইমার্জেন্সি প্রভিশন লাগু হয় তখন অটোমেটিক সেখানকার যে ফেডারেল স্ট্রাকচার সেটা ইউনিটারি ওয়ানে পরিণত হয় কোনো রকম সংবিধান সংশোধন ছাড়া। ভারতীয় সংবিধানে মূলত 3 টাইপের এমার্জেন্সি দেখতে পাওয়া যায়: ন্যাশনাল এমার্জেন্সি, প্রেসিডেন্সিয়াল এমার্জেন্সি এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। সেগুলো এক এক করে আলোচনা করছি। প্রথমে রয়েছে ন্যাশনাল এমার্জেন্সি, যেটা আর্টিকেল 352-র আন্ডারে বলা রয়েছে। এই অবস্থায় সংবিধানে বলা রয়েছে যে 352-র আন্ডারে যখন কোনো এমার্জেন্সি লাগে, অর্থাৎ যুদ্ধের কারণে বা এক্সটার্নাল এগ্রেসারের কারণে বা আর্ম রেবেনিয়নের কারণে, তখন প্রেসিডেন্ট চাইলে আর্টিকেল 352 অনুসারে
কোনো পার্ট বা সম্পূর্ণ এলাকাতে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করতে পারে। ঠিক আছে, প্রেসিডেন্ট চাইলে এর আগেও ন্যাশনাল ইমার্জেন্সি জারি করতে পারে যদি সে বুঝতে পারে বা যদি তার মনে হয় যে কোনো আসন্ন ডেঞ্জার রয়েছে, তাহলে সে যুদ্ধ বা এক্সটার্নাল এগ্রেশন বা আর্ম রেবেলিয়নের আগেও ন্যাশনাল ইমার্জেন্সি জারি করতে পারে। ঠিক আছে, আর্টিকেল 352 আন্ডারে অরিজিনালি যে সংবিধানটা লিখিত হয়েছিল তাতে ইন্টারনাল ডিস্টারবেন্সটাকে ন্যাশনাল ইমার্জেন্সির একটা অন্যতম গ্রাউন্ড হিসেবে ধরা হয়েছিল, কিন্তু এই যে ইন্টারনাল ডিস্টারবেন্স এটা অনেকটা ভেগ এবং ওয়াইডার হওয়ার জন্য পরবর্তীকালে এই ইন্টারনাল ডিস্টারবেন্সের বদলে এটাকে আর্ম রেবেলিয়ন করা হয়েছে। অর্থাৎ সশস্ত্র যদি কোথাও বিদ্রোহ হয় সেটাকে এই ইন্টারনাল অর্থাৎ আভ্যন্তরীণ যে ডিস্টারবেন্সের জায়গায় এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে 44 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1978 সালে ইন্টারনাল ডিস্টারবেন্সের জায়গায় আর্ম রেবেলিয়নকে ব্যবহার করা হয়েছে। আর এই যে ন্যাশনাল ইমার্জেন্সিটা এটা শুধুমাত্র জারি করা যায় যখন ক্যাবিনেট লিখিত রেকমেন্ডেশন লেটার প্রেসিডেন্টকে দেয়, তখন প্রেসিডেন্ট এই ন্যাশনাল ইমার্জেন্সি জারি করতে পারে। ঠিক আছে, এবং এই যে ন্যাশনাল ইমার্জেন্সিটা জারি হবে এটা অবশ্যই পার্লামেন্টের কাছে 1 মাসের মধ্যে অ্যাপ্রুভ হতে হবে এবং 1 মাসের মধ্যে অ্যাপ্রুভ হতে হবে এবং এটা 6 মাস পর্যন্ত জারি থাকতে পারে এবং পরবর্তীকালে যদি ইনডিফিনাইট পিরিয়ডের জন্য চলতে থাকবে এবং প্রতি 6 মাস অন্তর অন্তর পার্লামেন্টের অ্যাপ্রুভাল দরকার আছে। অর্থাৎ এই ন্যাশনাল ইমার্জেন্সি ইনডিফিনাইট পিরিয়ড পর্যন্ত চলবে, কিন্তু 6 মাস পর পর পার্লামেন্টের যে অ্যাপ্রুভাল সেটার প্রয়োজন আছে। এই যে প্রোক্লেমেশনটা রিভোক করা যায় অর্থাৎ তোলা যায় বা ওঠানো যায়, প্রেসিডেন্ট যে কোনো টাইমে এই প্রোক্লেমেশনটাকে ওঠাতে পারে বা বন্ধ করতে পারে, সেটা একটা সাবসিকুয়েন্ট প্রোক্লেমেশনের মাধ্যমে, যেটা শুধুমাত্র লোকসভা পাস করলেই হবে। সেটার জন্য পুরো পার্লামেন্টের সম্মতির দরকার নেই, শুধুমাত্র লোকসভাতেই এই রকম যে ন্যাশনাল ইমার্জেন্সি চলছে সেটাকে বন্ধের জন্য যদি পারমিশন দেওয়া হয়, অ্যাপ্রুভ হয়, তাহলে প্রেসিডেন্ট সেটাকে রিভোক করতে পারে সেই রকম ন্যাশনাল ইমার্জেন্সিকে। আর এই প্রেসিডেন্ট এই ন্যাশনাল ইমার্জেন্সির টাইমে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে সেগুলোকে বন্ধ রাখতে পারে। শুধুমাত্র আর্টিকেল 20 এবং 21 বাদে যে কোনো ফান্ডামেন্টাল রাইটসকে প্রেসিডেন্ট চাইলে বন্ধ রাখতে পারে। এটা আর্টিকেল 359-এ বলা রয়েছে। আর আর্টিকেল 19-কে শুধুমাত্র এক্সটার্নাল ইমার্জেন্সির সময় বন্ধ করা যেতে পারে। আর্টিকেল 19-এ যে ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা রয়েছে সেটা শুধুমাত্র যখন এক্সটার্নাল এমার্জেন্সি লাগবে, অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণ হতে পারে বা বাইরের দেশের কোনো দেশ ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে, সেক্ষেত্রে শুধুমাত্র বন্ধ করা যেতে পারে, যেটা আর্টিকেল 358-এ বলা রয়েছে। ঠিক আছে, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু এক্সাম পার্সপেক্টিভের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এরপর চলে যাচ্ছি নেক্সট যে ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে প্রেসিডেন্টস রুল, যেটা আর্টিকেল 356-এ বলা রয়েছে। প্রেসিডেন্ট 356-এর আন্ডারে দুটো গ্রাউন্ডে এমার্জেন্সি জারি করতে পারে। প্রথমত হচ্ছে আর্টিকেল 356-এর আন্ডারে এবং দ্বিতীয়ত হচ্ছে আর্টিকেল 365-এর আন্ডারে। ঠিক আছে, 356-এর আন্ডারে জারি করতে পারে তখন
যখন প্রেসিডেন্ট স্যাটিসফাইড হয় যে এমন একটা সিচুয়েশান অ্যারাইজ হয়েছে যেখানে স্টেট গভর্নমেন্ট সেন্টারের বা প্রেসিডেন্ট গভর্নমেন্টের অ্যাকর্ডিংলি পরিচালনা করতে পারছে না বা সংবিধান অনুসারে কোনো স্টেট গভর্ন হচ্ছে না, তখন প্রেসিডেন্ট আর্টিকেল 356 আন্ডারে সেই রাজ্যে প্রেসিডেন্ট রুল জারি করতে পারে। 356 আন্ডারে যখন প্রেসিডেন্ট স্যাটিসফাইড হয় যে এমন একটা সিচুয়েশান অ্যারাইজ হয়েছে যেখানে স্টেট গভর্নমেন্ট সংবিধান অনুসারে তার রাজ্য পরিচালনা করতে পারছে না, তখন সেখানে প্রেসিডেন্ট রুল জারি করতে পারে। আর 365 আন্ডারে যখন সেন্টার যে ডাইরেকশানগুলো স্টেটকে দেয় সেই ডাইরেকশানগুলোর সঙ্গে একমত হয়ে স্টেট পরিচালনা করতে পারে না বা সেখানে সেই অ্যাকর্ডিংলি তাকে পরিচালনা করতে অসুবিধা দেখা দেয়, অমান্য করে, তখন আর্টিকেল 365 আন্ডারে প্রেসিডেন্ট রুল সেখানে জারি হতে পারে। তাহলে 356 আন্ডারে দু টাইপের প্রেসিডেন্ট রুল জারি করা যেতে পারে, একটা 356 এবং 365। এই যে প্রেসিডেন্ট রুল রয়েছে এটাকে অবশ্যই পার্লামেন্টে 2 মাসের মধ্যে অ্যাপ্রুভ হতে হবে এবং যদি অ্যাপ্রুভ হয় তাহলে সেটা 6 মাস পর্যন্ত চলতে থাকে এই প্রেসিডেন্টস রুল। এবং এই যে প্রেসিডেন্ট রুল এটার ম্যাক্সিমাম টাইম পিরিয়ড হচ্ছে 3 সাল, 3 বছর পর্যন্ত চলতে থাকে এবং 3 বছরের মধ্যে প্রতি 6 মাস অন্তর অন্তর কিন্তু সেটাকে পার্লামেন্টের অ্যাপ্রুভাল দরকার আছে। ঠিক আছে, এরপর হচ্ছে যখন প্রেসিডেন্ট রুল কোনো স্টেটে ইম্পোজ হবে তার যে স্টেটের যে চিফ মিনিস্টার এবং তার যে কাউন্সিল অফ মিনিস্টার আছে সেগুলোকে ডিসমিস করে দেওয়া হবে এবং তার জায়গায় স্টেট গভর্নর প্রেসিডেন্টের প্রতিনিধি হিসাবে সেখানে স্টেটকে অ্যাডমিনিস্ট্রেটর করবে। অর্থাৎ চিফ মিনিস্টার প্লাস তার যে কাউন্সিল অফ মিনিস্টার তাদেরকে বহিষ্কার করা হবে সেই সময়ের জন্য এবং তার জায়গায় গভর্নর শাসন চালু হবে সেই স্টেটে। ঠিক আছে, এই যে প্রোক্লেমেশনটা এটাকে রিভোক করা যেতে পারে, প্রেসিডেন্ট যে কোনো টাইমে এটাকে রিভোক করতে পারে সাবসিকুয়েন্ট একটা প্রোক্লেমেশনের মাধ্যমে, তার জন্য কোনো পার্লামেন্টারে অ্যাপ্রুভালের দরকার নেই। প্রেসিডেন্ট তার নিজের ইচ্ছা মতো যখন সে বুঝবে বা যখন তার মনে হবে যে প্রেসিডেন্ট রুল আর চালু করার দরকার নেই তখন সে সেটাকে রিভোক করতে পারে যে কোনো টাইমে তার নিজের ইচ্ছা অনুযায়ী। যেটা ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু লোকসভাকে একটা রেজলিউশন পাস করতে হয় এই রিভোকেশনের জন্য, কিন্তু প্রেসিডেন্ট রুলের ক্ষেত্রে লোকসভাকে কোনো রকম রেজলিউশন পাস করতে হয় না। 1950 থেকে এখনও পর্যন্ত প্রায় 125 বার প্রেসিডেন্ট রুল বিভিন্ন রাজ্যে জারি হয়েছে, যার মধ্যে প্রথমবার যে প্রেসিডেন্ট রুল জারি হয়েছিল সেটা 1951 সালে পাঞ্জাবে। আর একটা কথা যে ন্যাশনাল ইমার্জেন্সি এখনও পর্যন্ত ভারতে 3 বার জারি হয়েছে। 1900 ইমার্জেন্সি ছিল সেই কারণে রাখা হয়েছিল, অর্থাৎ সেই সময় থেকে এই ইন্টারনাল এমার্জেন্সিটাকে চেঞ্জ করে আর্ম রেবেলিয়ন করা হয়েছিল। এরপর চলে যাচ্ছি নেক্সট লাস্ট ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, যেটা আর্টিকেল 360-তে বলা রয়েছে। প্রেসিডেন্ট চাইলে এই ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি করতে পারে যখন কোনো রাজ্যে বা ভারতে যখন ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি দেখা যায় বা ফাইন্যান্সিয়ালি থ্রেটেন অনুভব করে, তখন প্রেসিডেন্ট আর্টিকেল 360 আন্ডারে কী করে না ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি করতে পারে। এই যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি অবশ্যই পার্লামেন্টের দ্বারা অ্যাপ্রুভ হতে হবে 2 মাসের মধ্যে এবং এই ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কোনো নির্দিষ্ট টাইম পিরিয়ড নেই, অর্থাৎ অনির্দিষ্টকাল ধরে চলতে থাকে এবং এটার জন্য বারবার অর্থাৎ 2 মাসের মধ্যে যে বা 1 মাসের মধ্যে যে অ্যাপ্রুভালের দরকার হতো সেরকম কোনো অ্যাপ্রুভালের দরকার নেই ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রে। আর প্রেসিডেন্ট চাইলে ডাইরেকশান দিতে পারে যে বিভিন্ন রকম যারা সরকারি যারা কাজে রত রয়েছে তাদের স্যালারি এবং অ্যালাওয়েন্সেস কম করতে পারে,
তাদের মধ্যে অবশ্যই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজ যারা রয়েছে তাদের স্যালারিও কম হতে পারে। এছাড়াও প্রেসিডেন্ট চাইলে কি করতে পারে না, যে মানি বিল রয়েছে বা যে কোনো ফিনান্সিয়াল বিল রয়েছে, অর্থাৎ কোনো স্টেটে যদি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি হয় তখন সেই স্টেটের যে মানি বিল বা যে কোনো ফিনান্সিয়াল বিল রয়েছে সেগুলোকে যদি স্টেট লেজিসলেচার দ্বারা পাস হয়ে যায় তারপরে তাকে অবশ্যই প্রেসিডেন্টসের কনসিডারেশনের জন্য পাঠাতে হবে যখন সেই স্টেটে ফিনান্সিয়াল এমার্জেন্সি লাগবে। আর ফিনান্সিয়াল এমার্জেন্সি এখনও পর্যন্ত একবারও ভারতে লাগানো হয়নি, অর্থাৎ এখনও পর্যন্ত ফিনান্সিয়াল এমার্জেন্সি এখনও পর্যন্ত সেরকম সিচুয়েশান হয়নি যে ভারতে ফিনান্সিয়াল এমার্জেন্সি লাগবে। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের ভালো লাগলো। আবারও বলছি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।